বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন, আরেকটি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সংস্কার শব্দটি বহুল ভাবে উচ্চারিত হচ্ছে, আলোচিত হচ্ছে। সরকারের দিক থেকেও একটা আকাঙ্ক্ষা বোঝা যাচ্ছে যে তারা কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নিতে চান। কী নেবেন সেটা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট করেননি। ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক ধরনের জন আকাঙ্ক্ষা আছে আমাদের সমাজ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সংস্কার হওয়া দরকার। কিন্তু এটা স্পষ্ট নয় এখন পর্যন্ত যে কী সংস্কার হতে পারে, কোথায় কোথায় সংস্কার দরকার, কোন সংস্কারটা আগে দরকার, কোন সংস্কারটা মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে, এবং তার প্রক্রিয়া কী হবে, এবং সেটা এই সরকার কতটা করতে পারবে, কতটা তার ম্যান্ডেট আছে, কতটা সে করতে পারবে না, পরের সরকারের জন্য রেখে যাবে। আমি জাস্ট এই বিষয়গুলোতে আপনাদের মতামত শুনতে চাই। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, আমাদের এই বিপ্লব প্রস্তুতিকালে যে টার্মিনোলজিটা ব্যবহার হয়েছে সেটা মেরামত, সেটাই পরিশীলিত রূপ হচ্ছে সংস্কার। আমরা এই লক্ষ্যে আমার প্রিয় ছাত্র, যার শাহাদাত বরণের মধ্য দিয়ে এই বিপ্লব শুরু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি চতুর্থ উপাচার্য হিসেবে যখন দায়িত্ব পালন করছিলাম 2019-এ ইংরেজি বিভাগে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আবু সাইদ ভর্তি হয়েছিলেন এবং তিনি নিহত হবার আগের দিন প্রহিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া কর্তৃক, এবং অন রেকর্ড তিনি একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় সেটা বলেও গেছেন যে তাকে থাপ্পড় মেরেছিলেন পমেল বড়ুয়া, নিবৃত করার চেষ্টা করেছেন, বিরত করার চেষ্টা করেছেন যাতে সে কোনো অবস্থায় রুখে না দাঁড়ায়। এখন তার এই যে চেতনা, প্রতিবাদী চেতনা এবং প্রতিকার নিশ্চিত করবার অভিপ্রায়, সেই বিষয়টিকে মাথায় রেখে নসরিককারী উদ্যোগে আমরা তার স্মরণে আবু সাইদ ব্রিগেড গঠন করেছি এবং এটা ইনস্টিটিউশনাল ফর্মে সরকারের বাইরে থেকে যেখানেই অনিয়ম, যেখানেই দুর্নীতি, যেখানেই ব্যত্যয় দেখব তার প্রতিবাদ এবং তার পরপর প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। এটা খালি সরকারের একার কাজ হতে পারে না, এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার। আমি দীর্ঘদিন ধরে, আপনি জানেন যে নির্বাচন নিয়ে কাজ করি, গত 30 বছর ধরে দেশে বিদেশে এই বিষয়টা নিয়ে ফোকাসডভাবে কাজ করবার চেষ্টা করেছি এবং আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার উপর মনে হয়েছে সাকসেসিভলি বাংলাদেশে এই গত 53-54 বছরে মাইনরিটির সরকার গঠিত হয়েছে, মেজরিটির না। মেজরিটি যে উইল তা রিফ্লেক্টেড হয়নি পদ্ধতিগত বরাবর, কারণ সিস্টেমটা হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট, এবং এখানে একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়, বা বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার নজিরও একাধিকবার আমরা দেখেছি ব্যাপক মাত্রায় সংগঠিত হতে। সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনে 48 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আপনার এই 2014-তে 18-তে আমরা তো এই জাতীয় 153 কি 54 পর্যন্ত 2014-তে দেখলাম 154 ছুঁই অবস্থা। তো এই যে ব্যাপারটি, সেটি মূলত পদ্ধতিগত বা সিস্টেমিক কারণে ঘটেছে। সময় এসছে বিশ্বে 80-টিরও বেশি দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, যে নামে আমরা অভিহিত করি না কেন, সেটি বিদ্যমান আছে। এই প্রয়োজনীয় সংস্কারটি অত্যাবশ্যক। তার আগে নির্বাচন কোনো অবস্থায় আপনার করাটা ঠিক হবে না। সাংবিধানিক একটা থেকে তো আরেকটা সেভাবেই আসবে। আমার সতীর্থ বন্ধু প্রফেসর আলী রিয়াজ, তিনি পুনঃলিখনের প্রস্তাব করেছেন এবং আমি মনে করি আমাদের যাকে ঘিরে
সিম্বল হিসেবে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, শেখ মুজিবুর রহমান, তিনি অন দ্য গ্রাউন্ড না থাকবার কারণে তার গ্রিপে ছিল না কোনো কিছুই, এবং তিনি তাড়াহুড়ো করে যে কাজটি করেছেন, যে ভ্রান্তিটি প্রথম হয়েছে, সেটি হচ্ছে তদানীন্তন পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদ এবং সেন্ট্রাল অ্যাসেম্বলি যে তারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে একসঙ্গে মিলিয়ে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার মতো করে তিনি গঠন করেছিলেন, এবং তার ফলে এই জোড়াতালের সংবিধানটা কিন্তু রচিত হয়েছে। সেই ৭২ সনে যে বাস্তবতা আর বর্তমান বাস্তবতার মধ্যে গুণগত পার্থক্য আছে, সেই জন্য সময় এসছে একেবারে নতুন করে আপনার এটি রচনা করবার, এবং সেই জন্য পর্যাপ্ত সময় কিন্তু দিতে হবে। এবং সেই জন্যই আমি মনে করি প্রথম ইমিডিয়েটলি আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন। এটা নির্দিষ্ট কয়েকজন লোকের হাতে দিয়ে ড্রাফট করালে একই রকমের সমস্যা দেখা দেয়। প্রাইমারি তো ড্রাফট লাগবেও, সময় লাগবে। নেপালের অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি, তারা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করেছেন, করে তাদের উপর যারা আমি যেটা বলছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন করবে, এই অ্যাসেম্বলির ইলেকশনে মানে অ্যাসেম্বলির জন্য ইলেকশনে কারা পার্টিসিপেট করবেন, কিভাবে করবেন? সকল রাজনৈতিক দল পার্টিসিপেট করবে, এবং এখানে এবং তারা শুধু ওই কনস্টিটিউশনের জন্য, এর বাইরে তাদের প্রয়োজনে 5 বছর সময় নিয়ে তারা এটা নিয়ে মকশ করবেন, এবং তারপরে যে ফিনিশড প্রোডাক্টটা সেটা গৃহীত হবে, এবং তার উপর ভিত্তি করে আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনে অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, প্রয়োজনে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, হোয়াটএভার যত রকমের বিষয় আছে সেই প্রস্তাবগুলো সন্নিবেশিত হতে হবে। থ্রেশহোল্ড নির্ধারণ করতে হবে, ন্যূনতম 3% বা 5% ভোট পেলে সেই দলের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে। ফর এক্সাম্পল 3/4 এটাও তো হতে পারে, মানে আপনি যদি যথেষ্ট বা ডিবেটের মধ্য দিয়ে, মানে আমি বলছি অ্যাসেম্বলি হওয়ার আগে আপনি যদি আলোচনা রাজনৈতিক দলগুলো করে একটা ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আপনি যেটা বলছেন যে সময়, অত সময়ের দরকার নাও হতে পারে, একবারে মিনিমাম সময়ের মধ্যে সেটা হতে পারে সম্ভব। কিন্তু ওই আমাদের শুরুতে যে কাণ্ডটি, যে ভুলটি হয়েছে, জোড়াতালির কাজ যেন না হয়, জোড়াতালি, কারণ ওখানে তো মহান সংবিধান এবং সর্বোচ্চ আইনের ভিত্তি, কপি পেস্টের ইস্যু আছে। সো আপনাকে কি মনে হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন দিতে হলে কি পরিমাণ সময় আপনি নাগরিকরা দেবে এই সরকারকে? আমি তো মনে করি 6 মাসের মধ্যে সেটা করা সম্ভব। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ধন্যবাদ আপনাকে। এখানে একটা কথা আমি চেষ্টা বলে রাখি যে আমরা জানি আপনাদের দলের থেকে একটা রূপকল্প বা আপনারা কি করতে চান ক্ষমতায় গিয়ে 30 দফা না 31 দফার মধ্যে একটা রূপকল্প দেয়া আছে। অনেকে মনে করেন যে ক্ষমতায় গিয়ে আসলে এটি নাও বিএনপি করতে পারে, বা আপনাদের জায়গায় অন্য দল থাকলে তারাও না করতে পারে, কারণ অতীত রেকর্ড আওয়ামী লীগ বিএনপি সকলেরই আছে, যা তারা নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে ইভেন তাদের ম্যানিফেস্টোর পৃষ্ঠা উল্টে দেখে না। সো দ্যাট এরকম একটা কনসেনসাসে পৌঁছানো যায় কিনা যে সবাই মিলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে আসলে আমরা যদি বেসিক জিনিসগুলোকে ফিক্স করে ফেলতে পারি, দেন ক্ষমতায় আপনি যান, যেই আসুক, এবং আপনি আপনার ইচ্ছে মতো রাষ্ট্র চালাবেন, অবশ্যই সংবিধানের ভেতর থেকে। জি, আপনাকে ধন্যবাদ জনাব ডক্টর প্রফেসর কলিমুল্লাহ, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, ছাত্র আন্দোলনটা প্রথম শুরু হয় কোঠাবিরোধী আন্দোলন হিসাবে, এর সঙ্গে ছাত্র জনতার আন্দোলন হয়, এবং এরপরে একটা সময় কিন্তু রাজনীতিবিদ, পেশাজীবী সবাই এই মানে সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়, এবং এরই পরিণতিতে একটা কাঙ্ক্ষিত অবস্থায় আমরা উপনীত হয়েছি, এখানে এক জায়গায় এসেছি। এখন আমরা যেখানে এই মুহূর্তে উপনীত, সেখানে আমরা কতদিন থাকব, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন ধরুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, নতুন একটা সরকার, সেটাও সংবিধানের আলোকেই এসেছে। এখন যারা সরকার, এনারা এই অবস্থায় কতদিন থাকবেন, কেন থাকবেন, থাকা কী কারণে প্রয়োজন, আর সেই সকল প্রয়োজন মিটাতে গেলে তাদের কতটা সময় লাগবে, এই জিনিসগুলো দেশের সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ এটার ব্যাপারে কনসার্ন হওয়াটা খুব স্বাভাবিক। রাজনীতিবিদরা তো আছেনই,
একটা দেশের আমাদের সর্বপ্রথম আজকের যে নানা রকম আপনি যেখানে যে প্রতিষ্ঠানের দিকে তাকান সেখানেই আপনার সংস্কারের প্রয়োজন। তাহলে এই একটা দেশ স্বাধীনের পরে 52-53 বছর পর সংস্কারের একটা ধারাবাহিকতা যেটা চলমান ছিল, কতটুকু অগ্রগতি হয়েছে আমি সেখানে যাব না, কারণ সেগুলো আমাদের সকলেরই জানা। তাহলে সেই সংস্কার সমূলে শেষ হয়ে গেল, নতুন করে এই সরকারের উপরে দায়িত্ব পড়ে যাবে নতুন সংস্কারের রূপরেখা তৈরি করা। এটা অনেক কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। এর পরের ব্যাপারটা হলো এই যে কিন্তু অতীতে তো আপনাদের জন্য যেটা সহজ ছিল সেটা আপনারা করেননি, করতে চান। দেখুন, আমাদের সংবিধান বহুবার অ্যামেন্ডেড হয়েছে এবং অনেক সময় ব্যক্তির প্রয়োজনে, এবং দলের প্রয়োজনে, গোষ্ঠীর প্রয়োজনে, যে কোনো কারণেই হোক সবার প্রয়োজনটা খুব কম ছিল বোধহয়। আপনার যদি 17টা অ্যামেন্ডমেন্টের দিকে তাকাই, অধিকাংশ ক্ষেত্রেই দল, ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থে। এটা দেখুন, সংবিধানের যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে কিছু দু একটা সার্বজনীন সমালোচনা আমরা খুব একটা কম পাই। যখন যেই সরকারের আমলই হয়েছে না কেন, সেটাকে বলা হয়েছে ওই সরকারের একটা বিশেষ উদ্দেশ্যে এটা করা হয়েছে। এমন অভিশাপ থেকে রাজনৈতিক সরকার মুক্ত না, এমনকি অরাজনৈতিক সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন তারাও না। তো আমার বক্তব্যটা ব্যাপারটা হলো একদম খুব পরিষ্কার। সেটা হলো এই, এখন একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হটানোর পিছনে কারণটা কি ছিল? যে তারা অনির্বাচিত সরকার, জনগণ ভোট দিয়ে সরকার বানাতে পারছে না, সুশাসন ছিল না, দুর্নীতি আকারচুম্বী, এইসব বিষয়গুলো প্রতি মানুষের অনাস্থা দিনে দিনে চরমে যাচ্ছিল। এবং সামগ্রিক একটা আন্দোলনের কারণেই কিন্তু আমরা আজকের এই বিজয়, আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি, গণতন্ত্রের প্রত্যাশায় আমাদের উত্তরণ বলি। এখন এটা করতে গিয়ে দেখতে হবে, প্রথম কথা হলো যে এই সরকার এখন সংস্কার করার জন্য যে অবস্থায়, আপনি আন্দোলন ছিল স্বৈরাচার সরকারের পতনের, তারা আজকে এখানে এসে যখন রাষ্ট্র সংস্কার করবে, যেমন আপনি নিজেও বলেছেন যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি রাষ্ট্র মেরামতের কথা বলে 31টা দফা দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবেন এবং রাষ্ট্রের কোন কোন জায়গায় কেন। সেটাকে আপনার চেয়ারম্যান দিয়েছেন, দল দেয়নি? হ্যাঁ, দলই দিয়েছেন, মানে চেয়ারম্যানের পক্ষে দেওয়া হয়েছে, দল বিএনপি দিয়েছে, দলের চেয়ারম্যানের মুখ থেকে কথাগুলো গিয়েছে। তো এই যে রূপকল্প যেটা সংস্কার আমরা বলি যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো রাষ্ট্রের জন্য খুব জরুরি, আপনি সেখানে লক্ষ্য করুন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং ওই সংস্কারের মধ্যে যে সমস্ত প্রস্তাবনা ছিল তার অনেকগুলোই ছিল সুশাসন প্রতিষ্ঠা করা, ফেয়ার নির্বাচন করা, নির্বাচন ইনক্লুসিভ করা। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সেখানে আমরা কি হচ্ছে, এটা হলো এক্সপ্রেসড ডিজায়ারটার একটা এমপ্লয়েড বিষয় ছিল যে ক্ষমতায় যাওয়া মানে দেয়ার শুড বি ইলেকশন অ্যান্ড ইট মাইট বি ফেয়ার, এবং ইলেকশনে যারা যাবে, যারা মেজরিটি গভর্নমেন্ট হবে, তারাই সরকার গঠন করবে। আমাদের বড় সংকট ছিল ইলেকশন না হওয়াটা। এই সরকার এখানে আসলেন, আন্দোলন করে স্বৈরাচার হটালেন, কিন্তু রাষ্ট্রের যে সকল কাঠামোগত মেরামত, আইনের মেরামত, সংবিধানের সংস্কার, সংবিধান পরিবর্তন বা এটাকে সাবলীল ভাষায় লিখন, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। কিন্তু বিষয়টা হলো আমাদের আন্দোলন চলাকালীন সময়ে এই কাজগুলো আজকে যারা সরকার হয়েছেন তাদের হাতে কতটুকু তারা করবেন বা আদৌ তারা এগুলো করবেন, আমাদের আন্দোলনের সময় কিন্তু এই কথাগুলো আমাদের মনের মধ্যে কারোই আসে না, আন্দোলনে যে যার ভূমিকাই থাকুক না কেন। তাহলে একটা জিনিস লাগবে, আপনি একটা জিনিস কি, আপনি যেটাই করেন না কেন ফর দি স্টেট, আপনাকে একটা অনুমোদন লাগবে, একটা বৈধতা লাগবে। যেমন ধরুন 11-11 সময় একটা সরকার আসছিল, তারা অনেক কিছু করে গেছেন, কিন্তু তারা কিন্তু সেটাকে আইনে রূপান্তর করতে পারেননি। আইন কিন্তু পরবর্তী নির্বাচিত, যেটা যত বিতর্কিত নির্বাচনই হোক, তাদেরকেই করতে হয়েছে। অর্থাৎ আমার কথাটা একদম সংক্ষেপে যদি আমি বলি যে সংস্কার করার জন্য আইন সর্বপ্রথম প্রয়োজন, আর আইন প্রয়োজনের জন্য একটা সংসদ প্রয়োজন।
এই জিনিসটা না হলে যারা সংস্কার করবেন না, সেটা দিয়ে তো কোনো বিতর্ক নেই, সেই থিওরিটিক্যাল দিকটা আসপেক্ট আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা আমরা জানি দেশে গণতন্ত্র রাখতে হলে নির্বাচন লাগবে, রাজনৈতিক দল লাগবে, এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই, রাজনীতিবিদরা দেশ চালাবেন। কিন্তু আপনারা তো 53 বছরে হতাশ করেছেন এবং অনেক কিছু অঙ্গীকার করে করেননি, সেটা হচ্ছে এখন কে মাত্রায় বেশি, কে কম, কে ফেরেশতা বেশি, কে কম ফেরেশতা, কে বড় শয়তান, কে কম শয়তান, পার্থক্যটা এই জায়গায় আর কি। আকাঙ্ক্ষা তো আপনারাই করবেন, কিন্তু আপনারা করেন না, এখন সেটা মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমরা কি এক স্বৈর শাসককে সরিয়ে, এক ফ্যাসিবাদকে সরিয়ে, যেটা ছাত্ররা বলছিল ওই অভ্যুত্থান চলাকালে, আবার আরেকজনকে সেরকম সুযোগ দিব কিনা? সেই বিশ্বাসের জায়গা, সেই আস্থার জায়গাটা তো তৈরি হয়নি, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে? এখন ধরেন আপনি যেটা চাইছেন, আপনি যেটা 31 দফা বলছেন আপনি করবেন বলেছেন, ধরা যাক আরও 20টা পলিটিক্যাল পার্টি আছে, তারাও বলছে, সিভিল সোসাইটি বলছে, আমরা যদি একটা টেবিলে বসে এই আলোচনা করতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো করার ব্যাপারে আমরা ঐকমত, তার মধ্যে 100% সবাই হবে না, ম্যাক্সিমাম। এবং সেটা করে যদি অঙ্গীকার করে ধরেন XYZ যদি সেটা করে দেয় জনগণের আকাঙ্ক্ষার ফলাফল হিসেবে, আপনি কি তাতে, এবং আপনার কাছে আমাদের দাবি থাকবে বা প্রফেসর কলিমুল্লাহর কাছে দাবি থাকবে যে আপনি ক্ষমতায় গেলে এগুলোকে র্যাটিফাই করবেন বা এগুলোকে অনুমোদন দেবেন বা এভাবে করবেন, তাতে সমস্যা আছে কোনো? যে আপনি অনেক চমৎকার বলেছেন এবং অনেকগুলো কথা বলেছেন, এটার জন্য প্রচুর সময়ও লাগে না, কিন্তু প্রচুর সময় নেই, আপনি আমাকে এখন 1 মিনিটে উত্তর দেন, আমি আবার পরে যখন আসবো তখন 1-2 মিনিটের মধ্যে আপনাকে উত্তরটা কারণ আমার দিয়ে দিচ্ছি। ওনার কাছে যেতে হবে। দেখুন, আন্দোলনের পরে যে সরকার আসছে, এটা তো আপনার আমার সঙ্গে একমত, দ্যাট ইজ এ গভর্নমেন্ট বেসড অন কনসেনসাস। এখন এই সরকার যা কিছু করতে চান, প্রথম কথা হলো যে সংস্কারগুলো প্রয়োজন, এগুলো কিন্তু রাজনীতিবিদরা বলছে, এ সরকার কিন্তু বলছে না আমাদের সংস্কার দরকার, এই সরকার এটা করতে হবে। না, রাজনীতিবিদরা সাধারণ মানুষ বলছে, এবং প্রফেসর কলিমুল্লাহ বলছেন, সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা বা একাডেমিক্সরা বলছেন, সিভিল সাধারণ সোসাইটি মানুষ যে বলছে, এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে কিন্তু রাজনীতিবিদরা। এটাই হলো আমাদের আইন আর কি, মানে রাজনৈতিক কাস্টম ছিল এটা। সাধারণ মানুষ তো আর সবাই গিয়ে কথা বলতে পারে না। রাজনীতিবিদরা করে, কিন্তু সেটা তো আমি বললাম, যেমন ধরেন আপনি বলছেন যে সভা কনসেনসাসের ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, কিন্তু এই আন্দোলনের পরে গত 15 বছর যাবৎ স্বীকৃত বিরোধী রাজপথের বড় দল আপনারা নিজেরা অনেক সাফার করেছেন, জেল খেটেছেন, আপনাদের নেতাকর্মীরা মারা গেছে, গুমের শিকার হচ্ছে, কিন্তু 8ই অগাস্টে যে সরকার হয়েছে, সেই সরকার যদি বিএনপি এসে এরকম হুট করে ক্ষমতায় বসতো, কেউ মানতো? দেখুন, আমি বলছি কেউ মানতো কিনা? না, আমি বলছি মানা না মানার প্রশ্নটা বিষয়। বিএনপি যদি ওই রকম একটা রেভলিউশন, বিএনপি বা জামাত বা কেউ অন্য এসে, আমি আপনাকে আবারও বলছি, বিএনপির আন্দোলনে কিন্তু এরকম আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা দখল করা বিএনপিতে ছিল না। বিএনপি কখনো এইরকম মনোভাব পোষণ করে না। কিন্তু আমি যে জিনিসটা বলছি, আমরা এখন দেখেন, আপনি যেখানে তাকাবেন সেখানেই সংস্কার দরকার। কিন্তু আমার বক্তব্য হলো, এই সংস্কার করার জন্য আমরা যেমন মনে করি যে এই সরকার একটা কনসেনসাসের বেসিসে আসছে, এই সরকার কি নিজে এতটা সংস্কারের দায়িত্ব নিতে চায় কিনা সেটাও আপনাকে দেখতে হবে। আমরা দিব কিনা তাদেরকে দায়িত্ব, দেশের মানুষ দিবে কিনা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে মানুষ চাইলেও তারা নিবে কিনা, সেটাও আমাদের দেখার একটা বিষয়। তো এখন বিষয়টা হলো কোনখানে দেখেন, 1 মিনিট, যে রাষ্ট্র ক্ষমতায় যারা আজকে, তাদেরকে মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশা, আপনি রাজনীতিবিদদের কথা বাদ দেন, সাধারণ মানুষের একটা কথা এই যে ওঠা বিরোধী আন্দোলন যখন রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নেয়, তখন একটা স্বাভাবিক প্রত্যাশা মানুষের মধ্যে জন্ম হয়, বিশেষ করে রাজনীতি করা মানুষের মধ্যে, যে একটা গভর্নমেন্ট আসবে স্বৈরাচার চলে যাওয়ার পরে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশের যে নির্বাচন প্রথাটা, নির্বাচনে চলে গেছিল, মানুষ ভোট দিয়ে তার সরকার বানাতে পারতো না, এই সরকার বোধ হয় ক্ষমতা এসে এইরকম একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সকল অন্তরায় আছে এবং যে সকল প্রতিষ্ঠান নির্বাচন ফেয়ার করতে যে প্রবলেমগুলো ক্রিয়েট করে, সেগুলো সংস্কার করার জন্য একটা যুক্তিসঙ্গত সময়ে তারা যদি উদ্যোগ নেয় এবং তারা ক্ষমতা রিটেইন করে, পাওয়ার রিটেইন করে, আমার মনে হচ্ছে রাজনীতিবিদ বলেন আর জনগণ বলেন, তাদের প্রত্যেকের সেইটা সমর্থন করা। কারণ আলটিমেট আন্দোলনের মূল টার্গেটই ছিল যে এই বিনা ভোটে আর সরকার রাষ্ট্রীয় ক্ষমতা, মানে শুধুমাত্র ভোটই মানুষের একমাত্র আকাঙ্ক্ষা আপনি বলছেন। অর্থাৎ আমি আপনাকে বলি, ভোট একটা গভর্নমেন্ট, মানে আওয়ামী লীগকে বা বিএনপিকে বা জামাতকে, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিবে আর তার পরে তারা আমি আমার ক্ষমতায় কথাটা গিয়ে, ঠিক ওইভাবে না। আমি আপনাকে আবার বলছি, কথাটা দয়া করে শুনুন।
আমি বলছি আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা কেউ আসবে কিনা আমি জানি না, কে আসবে তাও জানি না, কিন্তু আমার বক্তব্য হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আর নাই বা আসুক, ইট ইজ এ মাস্ট যে একটা অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আন্দোলনের কারণে চলে গেছে, ইট শুড বি রিপ্লেসড বাই এ গভর্নমেন্ট, এ পপুলার গভর্নমেন্ট। এখন যিনি গভর্নমেন্ট আছেন এই গভর্নমেন্টের কাজই হলো যে তারা দেশে একটা ফেয়ার ইলেকশন করবে। এখন এই রোড ম্যাপের জন্য আমরা ওই যে দেখেন না বিএনপির কথা বলছে, বিএনপির মহাসচিব বলছে রোড ম্যাপের কথা, কিন্তু আমার বক্তব্য হলো যে একটা নির্বাচন তারা করবে। এই নির্বাচন আবার বলছি ফেয়ার বা পপুলার ইলেকশন করার জন্য যে সকল অন্তরায় সেগুলোকে দূর করার জন্য যে যুক্তিসঙ্গত সময় তাদের দরকার। কিন্তু আপনি কিন্তু ওটা বলছেন না যে 31 দফা আপনি করছেন, অঙ্গীকার করবেন, এই 31 দফা যে আপনি মানবেন বা পালন করবেন, প্রতিপালন করবেন, তার তো কোনো গ্যারান্টি নাই, এবং সেই আস্থার জায়গায় মানুষকে নিয়ে যাওয়ার কোনো, আমি আপনাকে এইভাবে কিন্তু এত সময় তো দেয়া যাবে না। আমি এক সেকেন্ডেই বলে দিচ্ছি, আপনি যখন যেহেতু আপনি কথা বলেন আমার তো চুপ করে যেতে হয়। আমার বক্তব্য যে আমরা রাষ্ট্র মেরামতের জন্য যে সেটা হলো সাবজেক্টিভ অ্যাপ্লিকেশন, সেটা কি যে বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে। বিএনপি ক্ষমতায় আসবে কিনা এর গ্যারান্টি তো আপনি আমি কেউ দিতে পারছি না। একটা পপুলার ইলেকশন হবে, বিএনপির এটা দাবি, বিরোধী অর্থাৎ যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা ছাড়া দেশের সাধারণ মানুষ এবং সকল রাজনীতিবিদের দাবি ছিল দেয়ার শুড বি এ পপুলার ইলেকশন। আমি আমার ব্যক্তিগতভাবে বা আমি একটা সাধারণ নাগরিক হিসেবে, আমার রাজনীতির পরিচয় আপনি ভুলে যান, আমি সাধারণ নাগরিক হিসেবে যে জিনিসটা আমি ভাবছি সেটা হলো এই যে এই সরকার একটা নির্বাচনের মাধ্যমে তাকে, অর্থাৎ নির্বাচনে যাওয়ার আগ পর্যন্ত তার যে করণীয় কাজগুলো সেগুলো জরুরি ভিত্তিতে তিনি করবেন, এবং ওইটা করার জন্য যে যুক্তিসঙ্গত সময় সেখানে রাজনৈতিক নেতারা বা দল একটা নির্বাচনের নামে তাদেরকে ব্যতিব্যস্ত করা বা বিব্রত করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। এটা হলো আমার বক্তব্য। সো ইলেকশন and for a fair and popular democratic election, ইলেকশনই দেশের একমাত্র ইস্যু এবং একমাত্র সমস্যা। যে আরেকটা জিনিস হলো বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দল কি ভুল করেছে সেটা বলে আমাদের সামনের জায়গাটাকে আমরা সামনে অগ্রসর হওয়ার যে পথ সেটাকে অন্ধকার আচ্ছন্ন করতে পারি না। একবারও বলছেন না যে আপনি এখনো একবারও বলেননি যে আমি ক্ষমতায় গিয়ে বিএনপি যদি ক্ষমতায় যায়, জনগণ যদি ভোটে দিয়ে আমাকে পাঠায়, আমরা যে অঙ্গীকার করেছি সেটা অক্ষর অক্ষরে পালন করব। আমি এক লাইনে আপনাকে বলেননি, কিন্তু আমি এক লাইনে আপনাকে বলে দিচ্ছি, বিএনপি 31 দফা এটা জাতির সঙ্গে মস্কারা করার জন্য না, অতীতে রাজনীতিবিদরা করেছে, রাজনীতিবিদরা অতীতে ভবিষ্যতে অনেক কিছু এরকম করে বা কিন্তু আমি এটাও বলছি যে রাজনীতিবিদদেরই দেশ চালাতে লাগবে, কিন্তু রাজনীতিবিদ ছাড়া দেশ চালানোর আর কোনো উপায় নেই। না, আপনি তো বলেছেনই, তো আমরা যেটা বলেছি বিএনপি যদি ফেয়ার ইলেকশনে ক্ষমতায় আসে তাহলে নির্বাচনের আগেই বিএনপি কমিটেড হবে, আর বিএনপি ক্ষমতায় গিয়ে যদি বিএনপির এই কমিটমেন্ট 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি তা যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি এই সমূহ সময় যে চেহারা আপনারা দেখলেন, আপনার জাতিকে কথা দিয়ে যদি কেউ কথা না রাখে তার পরিণতি কি হয় সেটা তো। ধন্যবাদ আমাদের সকলের কাছে। নাজমুল হাসান কলিমুল্লাহ, সো আপনি শুনছিলেন যে আসলে এটা একটা বড় সমস্যা, যে একথা ঠিক যে 15 বছর ধরে ব্যাটলিস্ট 10 বছরের বেশি সময় ধরে মানুষ ভোট দিতে পারেনি, 3টে ইলেকশন, এবং ইলেকশনটা জরুরি, কিন্তু ইলেকশন হলেও যে ভালো কিছু হবে তারও কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেই গ্যারান্টি নেই বলে যে আবার আমরা ভালো ইলেকশন চাই না তাও না, এবং ওই রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো তারাই দেশ চালাবে সেটাই স্বাভাবিক। সো এখানে অনেক ইফস অ্যান্ড বাটস আছে এবং অনেক আশা আছে, আবার নিরাশার জায়গাও আছে, বিশ্বাস করবার মতো বিষয় হয়তো আছে, অবিশ্বাসের বিষয়গুলো আছে। সো আসলে কি করা যেতে পারে বলে মনে হয়, এবং এই সরকার আসলে কি করতে পারবে, যেটা উনি যথার্থই বলেছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যে তারা নিজেরাও তো কিছু বলছেন না যে তারা কি করবেন। এবং একটা বড় প্রশ্ন যেটা আমি আপনাকে করতে চাই যে আপনি কি মনে করেন এই সরকারের আয়ু আসলে কতদিন? আমি একটু পটভূমি দিয়ে শুরু করি। এই দেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো নির্বাচন, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোনোটি অ্যাবসলিউট সেন্সে ফ্রি, ফেয়ার, ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল হয়েছে এটি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। রিলেটিভলি ফেয়ার বলা যেতে পারে। এমনকি 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, নবম সংসদ নির্বাচন, আমার পরিষ্কার মনে আছে, সারা রাত টেলিভিশনে লাইভ প্রোগ্রামে ছিলাম, এবং কিছুক্ষণ পর পর আমাদেরকে প্রদর্শন করা হচ্ছিল
টাকার বস্তা সমেত জামাতে ইসলামের কর্মী ধরা পড়েছেন। মানে ইলেকশনের আগের দিন রাতে সম্ভবত আপনি ছিলেন আমার সঙ্গে, আরেকজন ছিলেন, এবং তখন এই আলোচনাটা আপনারা বলছিলেন যে বিএনপির আসলে এই নির্বাচন, আজকের নির্বাচন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, নির্বাচনটা করা উচিত না। আমার স্পষ্ট খেয়াল আছে যে এই নির্বাচনটি ফ্রি ফায়ার হচ্ছে না, এটা ইলেকশনের আগের দিনই বোঝা যাচ্ছে। এবং যেই রকমের আলামতগুলো আমাদের সামনে এভিডেন্ট ছিল, সেটা থেকে বোঝা যাচ্ছিল যে বিশেষ একটি পক্ষকে ক্ষমতায় আনাই ছিল লক্ষ্য। আবার এই জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন যে প্রথম ইন্টারিম গভর্নমেন্ট, সেই নির্বাচনে 35টি আসন নিয়ে জাতীয় পার্টি, যারা পতিত সরকারের প্রতিনিধিত্ব করত, তারা জয়লাভ করেছিল। এবং সেই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির আপত্তি আছে। তারা বলেছেন তাদের ফেয়ার প্লে করার সুযোগ দেওয়া হয়নি। তো সেই বিবেচনায় আপনি 73-এর নির্বাচনে যদি দেখেন স্বাধীন বাংলাদেশে, ডক্টর আলেম আল রাজির মতো ব্যক্তিত্বদের হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে রশিদ ইঞ্জিনিয়ারের ঘটনা তো আমাদের এখনো মনে আছে। তো ফলে সেই বিবেচনায় আমরা চাইব যে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। সেটি করতে হলে অতি অবশ্যই এই অ্যানাক্রনিস্টিক যে সিস্টেমটা, ফার্স্ট পাস দি পোস্ট, এটাকে অ্যাবান্ডন করতে হবে ফরএভার। আর যদি তা নাও পারা যায়, মিক্সড সিস্টেমে নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো, এবং জার্মানিতে আছে, আমরা অন্য দেশে আছে, সেটা ব্যবস্থা করতে হবে। আপনি খেয়াল করে দেখেন মার্কিন দূতাবাস শেখ হাসিনার সরকারের সময় লম্বা সময় ধরে কিন্তু অন দ্য গ্রাউন্ড থেকে তারা তাদের মতো করে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, অ্যাফার্মেটিভ অ্যাকশন ধরে বিভিন্ন কনসালটেশনে গেছে। আর স্টেট ডিপার্টমেন্ট লম্বা সময় ধরে মানে তারা তাদের মতো করে সারমন প্রদান করেছে। আপনার ডোনাল্ড লু মহোদয় বেশ কয়েকবার এসছেন, এবং যিনি ডিফ্যাক্টো ডেপুটি প্রাইম মিনিস্টার বলে চিহ্নিত ছিলেন সাবেক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, যিনি এখন 14 শিখের পেছনে এবং মাথায় হেলমেট টেলমেট দিয়ে আমাদের সামনে আটক হওয়ার পর সালমান এফ রহমান জি আবির্ভূত হলেন, তার সঙ্গে প্রাতরাশ থেকে শুরু করে আপনার ডিনার ইত্যাদিতে শোল্ডার রাপ করেছেন, অর্থাৎ বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে কি, আপনার পিয়ন জাহাঙ্গীর কিংবা ভৃত্য মান্নানের পক্ষে তো এই মেসেজ কনভে করা সম্ভব না, এবং ডোনাল্ড লু তাদের সঙ্গে সিম্পলি কান্ট অ্যাফোর্ড টু ডাইন, সোজা কথায়। তো ফলে সালমানকেই বেছে নিতে হয়েছে। এবং তৎসত্ত্বেও দেখা গেছে সালমান পদ হারানোর ভয়ে আসল বার্তা কিন্তু পৌঁছাতে অসমর্থ ছিলেন। আর আমি, অনেকেই কুপিত হবেন আমার কথাটা শুনে, এই জাতির দুর্ভাগ্য যে আপনার ডক্টর কামাল হোসেনের মতো ব্যক্তিত্বরা নিজেদের আসন ছেড়ে দিয়ে দিল্লি থেকে খাল কেটে কুমির এনেছেন। উত্তরাধিকারের যে রাজনীতি, সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। এবং এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি ট্রমার মধ্যে আছেন, আপনার যার পরিবারের সদস্যরা অপঘাতে মারা গেছেন, এবং একযোগে সেই রকম একজন ব্যক্তির উপর আপনি পুরো দলের দায়িত্ব দিয়ে যে ব্যবস্থাটি করলেন, এক ধরনের রিভেঞ্জের বোধ কাজ করেছে যে যেই জাতির লোক আমার পরিবারকে ধ্বংস করেছে তারা তাপ উত্তাপ দেখায়নি, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে রিড্রেস করা, লোকজনকে বাধ্য করা যে আমাদের পরিবারের যাবতীয় যত লোকজন আছে, একেবারে নাবালকটা পর্যন্ত একেবারে এমনভাবে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করব, সকালে বিকালে যে কোনো জায়গায় যান তাদের স্মরণ করতে হবে, তাদেরকে দেখতে হবে। আইন করে বাধ্য করেছেন সবাইকে ওই ফ্রেজ, এবং 2 বোন ঠিক করে দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আপনি উচ্চারণ না করেন, না লেখেন, তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ। এখন তিনি একজন বিজ্ঞ আইনজীবী,
এই মতাদর্শের নন, তাকে আপনি বাধ্য করলেন, যেহেতু আইন মানেন তিনি একজন সুনাগরিক, তাকে অনিচ্ছায় বলতে হচ্ছে, করতে হচ্ছে এক। তারপর আবার কি করলেন, বাধ্য করলেন জয় বাংলা বলতে হবে, না বললে আপনি চাকরি হারাবেন। এবং সত্যিকার অর্থে আপনি যদি অবজেক্টিভলি কোনো কাজ করতে চান তাহলেও আপনি বিপদে পড়বেন। আমি নিজে 30 বছর ধরে দেশে বিদেশে নির্বাচন নিয়ে কাজ করি। আমি একটা ভাবলাম টেস্ট কেস হিসেবে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগেও আমরা পর্যবেক্ষণ করেছি, পরেও করেছি, এইটার প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের বার্তাটা তুলে ধরব। আমরা জানান দিলাম যে প্রায় 60 কোটি টাকা খরচ হয়েছে। এটা কেন বললাম? সঙ্গে সঙ্গে যেটা করা হলো, শহীদ নামে যুবলীগের নেতা, তিনি খুনের মামলার আসামি, তাকে বাহার সাহেব যিনি আওয়ামী লীগের কর্ণধার, তিনি রিফাত সাহেবকে, যিনি প্রয়াত মেয়র হিসেবে নির্বাচিত ঘোষিত হয়েছিলেন, তারা দুজন মিলে তাকে বললেন যে তুমি কলিমুল্লাহ যেহেতু টেবিল টক ইউকেতে এই কথা বলেছে, সুতরাং অ্যাঙ্কর হাসিনা আক্তার, আমাদের মনির হক চৌধুরী যিনি বর্ষিয়ান নেতা, বিএনপির রাজনীতি করেন, ম্যাডামের উপদেষ্টা, এদের 3 জনের নামে মামলা ঠুকে দাও। কোতোয়ালি থানায় যাওয়ার পরে পুলিশ বলল যে নিয়ম মাফিক আমরা করব, যেহেতু এই সরকারের লোক আপনি, তো আগে তো আপনাকে গ্রেফতার করতে হবে আমাদের, কারণ আপনার নামে ওয়ারেন্ট আছে। সুতরাং আর ওয়ারেন্ট ভুক্ত আসামি আপনাকে গ্রেফতার করলে আপনি আর মামলা করবেন কী করে বাদী হয়ে? তখন তিনি চলে গেলেন চট্টগ্রামে, চট্টগ্রাম বিভাগের অধীনে কুমিল্লা। সুতরাং সেখানে গিয়ে সাইবার আদালতে হাজির হলেন। আওয়ামী লীগের যত স্টলওয়ার্ড আছে চট্টগ্রামের, নওফেল থেকে শুরু করে প্রত্যেককে দিয়ে হাকিমকে প্রভাবিত করার চেষ্টা হলো। তিনি জানেন যে এটা কোনো মেরিট নাই, তারপরেও বাধ্য হয়ে শেষ বেলায় তিনি এটা তদন্তে পাঠালেন। লং ড্রন 1.5 বছর ধরে এই জিনিস চললো। সিআইডিতে গেল, ফরেনজিক টেস্ট, আমার ভয়েস এটা কিনা মনির হক চৌধুরীর কিনা কিংবা আমাদের হাসিনা আক্তারের কিনা, শেষ পর্যন্ত কোনো কিছু সাবস্টেন্স না পেয়ে আপনার এটা খারিজ হয়ে গেল। আমরা এই যাতনার মধ্যে যে ছিলাম, বারংবার চট্টগ্রামে যাওয়া আসা করা এবং যে অ্যাগনির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, এটা তো অভূতপূর্ব একটা অভিজ্ঞতা। এবং আপনার সত্যি কথা প্রকাশ করলে ইল বি পানিশড, এই যে দৃষ্টান্তটি স্থাপিত হলো, আজ পর্যন্ত আমার জানা মতে আগে পরে কোনো পর্যবেক্ষককে এই যাতনার মধ্যে দিয়ে যেতে হয়নি। কিন্তু জাস্ট একটা কেস স্টাডি আমি এখন যে প্রশ্নটা, এই যে পদ্ধতি আমি যেটা বললাম, আমি আমার সহবক্তাও বললেন যে যৌক্তিক একটা সময়ের মধ্যে, এবং আমার প্রস্তাবটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনটা করা দরকার, তা না হলে জোড়াতালি দিয়ে আর হবে না, আবারও সমস্যা এনাফ। আপনি যে গ্যারান্টিটা ওনার কাছ থেকে চাচ্ছেন, আর রাজনীতিতে সাধারণভাবে যে কথাটি আছে, শেষ কথা বলে কিছু নাই, পরে এই যুক্তিতে যদি আবার জনগণ প্রতারিত হন, সেটা তো আমরা চাইব না। এতগুলো তাজা প্রাণ, আমার প্রিয় ছাত্র আবু সাইদ কেন সে আত্মহতি দিল, সেই কারণে আমরা ব্রিগেডের পক্ষ থেকে, আবু সাইদ ব্রিগেডের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিবাদ মুখর থাকবো। শুধুমাত্র পর্যবেক্ষকের টুপি মাথায় দিয়ে কিন্তু আমরা ক্ষান্ত থাকবো না, প্যাসিভ রলে থাকবো না এখন থেকে। তো সেই জন্যে আমরা চাইব যে দ্রুততম সময়ের মধ্যে এই রোডম্যাপটা ঘোষিত হোক, এবং তারও আবার যে ফেজগুলো সেগুলো পরিষ্কার। বাট যেটা খুবই গুরুত্ব দিচ্ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জোর দিচ্ছিলেন যে নির্বাচন নির্বাচন নির্বাচন, এবং নির্বাচনটা আমরা সবাই চাই এবং সেটাই দরকার, মানুষ বহুদিন ধরে ভোট দিতে পারে না। কিন্তু এই যে যৌক্তিক সময়টা বলছেন, এই যৌক্তিক সময়টা আসলে কি? এবং আমি এটুকু আপনার কাছে কিছু বুঝতে চাই যে সরকার যেভাবে চলছে, এটা আসলে মানে সব মিলিয়ে এর আয়ু কতদিন? 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর? বাজারে যে আলোচনাটি প্রবল সব মিলিয়ে আমি হচ্ছে বর্তমান যে সরকারটি আছে সেটি 8 অগাস্টে, পরবর্তীতে আরও কেউ কেউ শপথ গ্রহণ করেছেন, ইন্ডাক্টেড হয়েছে। আমরা 8 তারিখ থেকে ধরি, আমরা ধরলাম শুরুটা যেহেতু 8 তারিখ, এই 8ই অগাস্ট থেকে 10 নভেম্বর পর্যন্ত এই ফেজটা মোটামুটি
ইনচার্জ থাকবে, তারপরে হয়তো নতুনতর মুখ আমরা দেখতে পাবো, কারণ এরা বাই দ্যাট টাইম কোট আনকোট হাঁপিয়ে উঠবে। কেউ কেউ এই কথা বলবার মানে চেষ্টা করছে, নাম্বার 1-কে বাদ দিয়ে। উনি তো সিম্বল, ওয়ান অ্যান্ড অনলি সান অফ দ্য সয়েল, একমাত্র নোবেল লরেট। এরপরে আবার কবে বলছেন যে উনি থাকবেন, বাকিদের হয়তো এই মিউজিক্যাল চেয়ার থেকে সরে যেতে হবে। এবং এক একজনকে আমরা যেভাবে সেটা কেন হ্যাকল্ড হতে দেখছি, খেয়াল করে দেখেন, একজন ইন্ডিভিজুয়ালি প্রথম 4 দিনের মাথায় তো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত পিএইচডি তিনি হোঁচট খেলেন। 7 দিনের মাথায় তাকে মন্ত্রণালয় থেকে ইজ আউট করে লো স্ট্যাটাস একটা মিনিস্ট্রিতে দেওয়া হলো। পরে আবার সান্ত্বনা পুরস্কার হিসেবে আরও কয়েকটা পোর্টফোলিও ধরিয়ে দেওয়া হলো। নূরজাহানকে রীতিমতো মিলিটারি এসকর্ট নিয়ে চলে আসতে হলো মিটিং অসমাপ্ত রেখে। এ ধরনের দৃষ্টান্তগুলো ঘটছে। এমনকি স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসকে পর্যন্ত গাড়ি শকট দিয়ে যমুনা থেকে বের হতে বেগ পেতে হয়েছে। আমার অনুজ প্রতিম সহকর্মী, একটা প্রক্টোরিয়াল টিমে আমরা দীর্ঘদিন কাজ করেছি, প্রফেসর আসিফ নজরুল, তাকে পর্যন্ত তার গাড়িকেও আটকে ফেলা হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু খুব নিকট অতীতের ঘটনা। তো এই যে ঘটনাগুলো, তারপর এক এক দিন এক এক রকম ঘটনা ঘটছে এক এক সেক্টরে। চিকিৎসকরা তাদের সেবা দিতে মানে দাবি দেওয়ার কোনো শেষ নেই, এবং সবাই দাবি দেওয়া নিয়ে যেটা 15 বছরে আদায় হয়নি, 20 বছর হয়নি, সবাইকে দাঁড়িয়ে তারা আছেন পর্যন্ত সর্বশেষ একটা পরিস্থিতিতে পড়েছেন। এখন মজাটা হচ্ছে একের পর এক আপনি শিল্প স্থাপনা ধ্বংসর মুখে নিপতিত হতে দেখছেন। 21 ঘন্টা ধরে অগ্নিপ্রজ্বলনের ঘটনাগুলো দেখছি আমরা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাসের শেষে পেচেকটা তো আসতে হবে। কর সৃজন কীভাবে করবেন যদি এরকম পরিস্থিতি চলতে থাকে? মানে মবক্রেসি কোনো দিনই কিন্তু সমস্যার সমাধান নয়। এবং আরেকটা কথা আমি বলে রাখি, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এরা আমাকে নিয়োগ করেছে বা এদের কাছে আমি অ্যাকাউন্ট। ছাত্ররা দ্য ট্রু সেন্স অফ ডেমোক্রেসি কয়জন মানুষ তারা? আমরা কি গ্রিসের সেই নগর রাষ্ট্রে বাস করছি যে হাত তুলে 20 জন 30 জন 100 জন মিলে আমরা ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করব? এই 17 কোটি 18 কোটি লোকের কনসেন্টটা তো আসলে রিফ্লেক্টেড হচ্ছে না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দেখুন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, এই সরকার ব্যর্থ হোক এটা কিন্তু মানুষ চায় না। আপনারাও চান না? আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আপনারা তো আবার রাজনৈতিক দল, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল ছাড়াও আমাদের একটা পরিচয় আছে, আমরা নাগরিক দেশের এবং সচেতন নাগরিকই মনে করি আমরা। তো এই সরকার যদি ব্যর্থ হয়, যেমন জনাব প্রফেসর কলিমুল্লাহ একটা কথা বললেন, একদম মোটামুটি সুনিশ্চিত একটা অভিমত তিনি প্রকাশ করলেন, বিষয়টাকে আমার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু ওনার সঙ্গে একমত হতে গিয়ে আমি ওনার কথা শুনতে শুনতে যে চিন্তা করলাম, তাতে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা নিতান্তই আমার মনে হচ্ছে একটা হাইপোথেসিস। আজকে থেকে নভেম্বর পর্যন্ত যাবে, 8 তারিখে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা এসেছেন, যে টাইম ফ্রেমটাকে তিনি বিবেচনায় নিয়ে কথাটা বললেন, সেটা বলার মতো যুক্তিসঙ্গত কোনো কারণ হয়তো ওনার চিন্তার মধ্যে থাকতে পারে, কিন্তু এনার সাথে একমত হওয়ার মতো কোনো কারণ আমি বাস্তবে দেখছি না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সুতরাং এই সরকারকে ব্যর্থতার গ্লানি নিয়ে চলে যেতে দেওয়া বোধহয় জনগণের জন্য উচিত হবে না। কিন্তু সরকারকে এই কথাও মনে রাখতে হবে যে তাদের ব্যর্থতার কোনো গ্লানি তাদের ঘাড়ে যদি আসতে হয় বা আসে, কোনো সময় যদি তাদেরকে সেই ব্যর্থতার গ্লানি দেয়, তাহলে সেটা না হওয়ার জন্য যে কারণগুলো, সেই ব্যাপারে তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমি বারবার একটা কথাই বলেছিলাম যে দেখেন, ব্যর্থতা আপনি যদি আলোচনা করেন, নানাভাবে আলোচনা করতে পারেন, সকল সরকার কোনো সরকারি সমালোচনার ঊর্ধ্বে না, এবং সরকার ভুল করে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এবং এগুলোই কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া দিনে দিনে এই রাজনীতিবিদদের প্রতি একটা নেগেটিভিটি কাজ করতে থাকে। আপনি দেখবেন রাজনীতিবিদদের কথা বললেই মানুষের মধ্যে কেমন জানি একটা
অর্থাৎ রাজনীতিবিদ যে আস্থা জনগণের অর্জন করার কথা ছিল বা যতটা নিশ্চিন্তে জনগণ রাজনীতিবিদদের উপর নির্ভর করে আস্থাশীল থাকার কথা ছিল, আমাদের সেই ফেয়ার প্লেটা হয়নি। যে কারণে আমি ৩১ দফার কথা যখন আমি বললাম রাষ্ট্র মেরামতের, তারপর আপনিও সন্দেহ করলেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কি সেটা করবে, অথবা আজকে করে আমি করছি না, না আমি বলছি আজকে করবে। এই কথা বলে যদি নির্বাচনে, গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তাহলেও বিএনপি করবে কিনা তাতেও অনেকের সন্দেহ আছে। তার প্রেক্ষিতে আমার যে কথাটা আমি বলেছি, একটা জিনিস হলো, দেখেন জনাব কলিমুল্লাহ একটা কথা বলেছেন, এই মুহূর্তে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন হলে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন চলে আসবে, তখন আসার পরে সেটাও তো থ্রু ইলেকশন হবে, তাহলে সেই ইলেকশনটা দেওয়ার মতো পরিস্থিতি দেশে আছে? সেই ইলেকশন করার মতো পরিস্থিতি কি দেশে আছে? যদি সেই ইলেকশনই করতে যায়, তাহলে আপনি দেখুন সংবিধান সংশোধন করতে হবে। সে কারণে বা রিফর্ম অফ দি কনস্টিটিউশন আমি যেটাকে বলবো, রিরাইট করা অথবা এটাকে অ্যামেন্ড করা, সেটার জন্য যদি এই মুহূর্তে আপনি একটা সংবিধান যখন ছিল না তখন একটা কনস্টিটিউশন, হ্যাঁ তাদের কাজের সীমাবদ্ধতা ছিল, তাদের তৈরি সংবিধানে একটা অস্পষ্টতা হয়তো আছে, এগুলো হয়তো আমি দ্বিমত করব না বা অনেকেই করবেন না, কিন্তু এটা তো নিশ্চিত যে যে দেশে একটা সংবিধান আছে এখন, সেই সংবিধানটা শুধু রিরাইট করার জন্য অথবা কিছু অ্যামেন্ডমেন্টের জন্য আপনি তো এই সংবিধানটাকে এখন আর ভয়েড ঘোষণা করছেন না, এই সংবিধান কিন্তু বাতিল হয়ে যায়নি। তাহলে সংবিধানের আপনার দরকারটা কি? আর রিরাইট বলেন আর সংস্কার বলেন, সেইটা দরকার। তাহলে সেটার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন কি খুব জরুরি? আমার তো মনে হয় না। তাহলে কি করতে হবে? কেন মনে হয় না? মনে হয় না এই কারণে যে এই একটা পার্টিকুলার টু রিরাইট এ কনস্টিটিউশন অর টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন দেয়ার ক্যান বি নো ইলেকশন। যদি জনগণ মনে করে যে সেটা হওয়া উচিত, তাহলে কিভাবে হবে? জনগণের মনে যে করবে জনগণ, এটা আপনি মাপবেন কিভাবে? রেফারেন্ডাম যদি করি, এখন করতে পারেন, দ্যাট ইজ ইলেকশন। আপনি যদি রেফারেন্ডামও করেন, দ্যাট উইল বি ইলেকশন। মানুষ মনে করে কিনা যে আমার বক্তব্য, সংবিধান রিরাইট করা দরকার, সংবিধান, ইফ ইউ গো ফর এ রেফারেন্ডাম দ্যাট ইজ ইলেকশন। আপনি কল্পনা করে আপনার অবস্থানে বসে যদি ভাবেন যে আমরা এই জনগণের আন্দোলনের কারণে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এখন আমরা একটা অনির্দিষ্টকালের জন্য যা করব তাতেই জনগণের অনুমোদন আছে, আজ হয়তো কিছুই এটা বুঝবেন না বা কেউই কিছুই বলবে না, কিন্তু একটা সময় আসবে তখন বিচার বিশ্লেষণ হবে যে এই যে তারা আন্দোলনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এবং যে অবস্থান করলেন যে সময়কালের জন্য, সেইটা আসলে জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল, সেটার বিচার আজ না হলেও একদিন তো হয়তো হতে পারে, আর সেটা আমাদেরকে বিব্রতও তো করতে পারে। সেজন্য আমার বক্তব্যটা হলো, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, যদি প্রফেসর কলিমুল্লাহ বলেছেন বাংলাদেশে সেই অর্থে গ্রহণযোগ্য কোনো নির্বাচন এখন পর্যন্ত হয়নি, নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় এসেছে তারা যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছেন তা তো না, আকাঙ্ক্ষার বিপরীতে অনেক বেশি কাজ করেছেন। আমি আপনাকে আবারও বলি, সেফ ফর ইট ইজ ফর আর্গুমেন্ট সেক, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, মনে করেন একটা নির্বাচনে গেলে যদি এরাও নির্বাচনে আসে, এরা তো করবে না, মনে করেন আসবে না, করলেন প্রফেসর মওদুদ ইউনূস বলেছেন আমরা আমি বলছি না করলেন না, এটা আজকের কথা, সময়ের পরিক্রমায় অনেক কিছু মানুষকে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আমি বলছি এনারাও যদি আসেন, আজকে পর্যন্ত এনারা মানুষের কাছে কত গ্রহণযোগ্য না, মানুষ বাহাবা করছে, কত কিছু করতেছে এবং সব কিছুতে কিন্তু মানুষ সন্তুষ্ট, কিন্তু এনারাও যদি একটা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন আবার, তারাও যে ভবিষ্যতে ব্যর্থ হবেন এর গ্যারান্টিটা আপনি কে দিবে আপনাকে? এবং তখন তারা কি করবেন? তারা নির্বাচন করবে, একটা হচ্ছে ব্যর্থ হওয়া, আরেকটা হচ্ছে আপনি ইন্টেনশনালি না, আমি আপনার সেই কথাটাই বলি, মানে আপনি পাত্তাই দিলেন না, গুরুত্বই দিলেন না। আনইনটেনশন ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটারস টু আস যে ওনারা যদি একটা ইলেকশনও করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, এই মানুষরা ওনাদের ভালোতে মুগ্ধ হয়ে ওনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার জন্য বেছে নেন, ওনারাও যে ব্যর্থ হবে না, ওনারাও যে রাজনীতিবিদদের মতো সমালোচিত হবে না, এত কোনো গ্যারান্টি নেই। এক, দ্বিতীয় কথা, ওনারাও যদি নির্বাচনে যান তাহলে ওনাদেরকেও একটা রাজনৈতিক পরিচয় ধারণ করতে হবে। তাহলে রাজনৈতিক পরিচয় ধারণ করার পরে ওনারা যারা তারা রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার পর ওনারা যে সেই আজকে ওনারা থাকবেন কিনা, সেখানে যদি মানুষের মনের মধ্যে সন্দেহ হবে না, বা ওনাদের কর্ম যদি তখন যে রাজনীতিবিদদেরকে আমরা ঢালাওভাবে সমালোচনা করি সেই রাজনীতিবিদদের মতোই যদি তাদের অবস্থা হয়, তাহলে ওনাদের থেকে ওনারা আলাদা কিভাবে থাকবেন, কতদিন থাকবেন? সেটা একটা হাইপোথেটিক্যাল কথা, ওনারা যদি ইলেকশন করেন, আমার কথাটা আমি বলি, আমি এটা খুব আমার ব্যক্তিগত ওপিনিয়ন অ্যাজ এ সিটিজেন, সেটা হলে আমি কোনো রাজনীতির কথা না বলে আমার মনে হচ্ছে যে দেয়ার শুড বি ইলেকশন
ইন রিজনেবল টাইম। এবং এই ইলেকশনের যে অন্তরায় ছিল যেগুলো ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল ডেমোক্রেটিক ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন যেটাকে আমরা বলি, এই সরকারকে জনগণের একটা ম্যান্ডেট দিয়ে, আপনি রেফারেন্ডামের কথা বলছেন, আপনি রেফারেন্ডাম করেন, করে আপনি আপনার আয়ুকালটাকে নিশ্চিত করেন। আপনার রোড ম্যাপ যেটা দেবে, জনাব কলিমুল্লাহও কিন্তু রোড ম্যাপের কথা বলেছেন, এই রোড ম্যাপ অনুসারে কাজ করার জন্য হয়তো বা একটা মানে একটা রেফারেন্ডামের তাদের দরকার হতে পারে। আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন দিবেন কিনা সেটার জন্য আপনার রেফারেন্ডাম হতে পারে। তো আমার বক্তব্য হলো আপনার যা যা করণীয়, এই সরকার ক্ষমতায় থেকে যা যা করণীয়, সেটা যদি আপনি মনে করেন যে আপনার একটা বৈধতা এই মুহূর্তেই দরকার, তাহলে সেটার জন্য আপনি রেফারেন্ডাম দিতে পারেন। কিন্তু সেইটার কারণে পূর্ব শর্তটা কিন্তু আপনার রোড ম্যাপই থাকতে হবে। না না, তা তো বটেই। আমি লাস্ট কথাটা আমি এই জন্য বলছি, লাস্ট কথাটা আমার কথাটা এইরকম, আমার লাস্ট কথাটা এইরকম যে দেখেন, একটা সরকারকে তার এই সুসময়, সরকারকে তার সুসময় দুঃসময় না আসার কথা মনে রেখে কাজ করতে হবে। চমৎকার বলেছেন, হ্যাঁ চমৎকার বলেছেন। জাস্ট 1-1.5 মিনিট করে আপনারা দুজনই ক্লোজিং রিমার্কস। প্রফেসর কলিমুল্লাহ। দেখুন, টাইম ইজ রানিং আউট, সেজন্যেই জাম্পস্টার্ট বেসিসে আসলে এই হোমওয়ার্ক একদিনে হয়ে যাওয়ার কথা, সেটি জনসমক্ষে উন্মোচন করাটা জরুরি। আর বাজারে যে কথাগুলো রটে তার কিছুটা শেষ পর্যন্ত কিন্তু বটে হয়ে যায়, সেই ইবনে বতুতার আমল থেকে বা তারও আগে থেকে আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। সে কারণে নভেম্বর আসার আগেই আসলে ঝেড়ে কষে তাদের কথা বলা দরকার। এবং যেই আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বা স্টেক হোল্ডারদের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসছেন, ফটো সেশন করছেন, এবং এটা এক ধরনের পাবলিক রিলেশন এক্সারসাইজ। যেমন তিনি প্রথমেই ছুটে গেছেন আমার বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেক্টেড ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তারপর ন্যাশনাল স্ট্যান্ডার্ড আবু সাইদের পিতামাতার হাতে তুলে দিয়েছেন। এটা জরুরি ছিল, কারণ তার রক্ত দিয়েই শুরু। কিন্তু পরবর্তীতে বিষয়টা যদি এমন দাঁড়ায় যে মিনিংফুল ডায়ালগ কিন্তু হচ্ছে না, আপনার পাবলিক রিলেশন এক্সারসাইজই তার সীমাবদ্ধ থাকছে, এবং একটা রিফ্লেকশন আমরা রোড ম্যাপে পাচ্ছি না, তখন কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এবং একবার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর প্রতি বিপ্লবের ট্র্যাডিশন তো সর্বত্রই আছে, সে বলশেভিক রেভলিউশনের আমরা দেখেছি, এবং কালচারাল যে রেভলিউশন করবার চিন্তা থেকে মাও জেদুং সারা চীন ঘুরে বেড়ালেন, সেই ট্র্যাডিশনগুলোর কথা কিন্তু আমাদের জানা আছে। সুতরাং আমার মনে হয় একেবারে টাইম ইজ রানিং আউট, সময় কিন্তু হাতে। ধন্যবাদ। মিস্টার তালুকদার, জাস্ট 1-1.5 মিনিট সময়। জি, দেখুন, আমি জনাব কলিমুল্লাহর সঙ্গে আমি শেষের কথাটার সঙ্গে আমি একমতই, যে ভেবেচিন্তে কাজ করতে হবে। আমি যেটাকে টাইম পাস বলে, মানুষের বিবেচনায় যেন এমনটা কখনো না আসে, টাইম পাস করবার সুযোগ নেই, সেইটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, যেদিন ক্ষমতায় বসেছেন সেদিনের আপনার যে প্রয়োজন এবং গ্রহণযোগ্যতা, সেদিন কিন্তু আপনার কর্মের বিশ্লেষণ হয়নি। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রতিটা দিন কিন্তু আপনার কর্মের বিশ্লেষণ হচ্ছে, হিসাব হচ্ছে। সুতরাং এগুলো মনে রাখতে হবে। রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, অরাজনৈতিক লোকরাও এই দেশে ব্যর্থ হয়েছে বহুবার। তারপর দেশ বারবার ঘুরে রাজনীতিবিদদের কাছেই গিয়েছে, এবং যেতে হবে, কারণ রাজনীতি ছাড়া কোনো সৃষ্টি হয় না। রাজনীতি হলো আসলে মেইন সোর্স ফর নিউ ক্রিয়েশন। যে কারণে, আর ওই যে আমি যে কথাটা একটু আগে বলেছিলাম, যে রাজনীতিবিদরা হলেন জনগণের প্রতিনিধিত্ব করে, এবং জনগণ যেহেতু ওই যে যেটা বলছেন যে বাংলাদেশ একটা সিটি স্টেট না, তো জনগণ, সেই কারণেই রাজনীতিবিদরা এবং রাজনীতিবিদরা কনসেনসাসে আসা মানেই হলো জনগণের কনসেনসাস। আমি একবার এক লাইনে এই কথাটা শেষ করে দিই। আমি আবারও বলছি, এই সরকারকে নির্বাচন করে বিব্রত করাটা যুক্তিসঙ্গত আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এক, দ্বিতীয় কথা হলো, তাদেরকেও মানুষ দাবি তুলুক আর না তুলুক, কি কারণে সরকারকে যেতে হয়েছে এবং কি কারণে ওনারা এসেছেন, তাদের কর্ম এবং চিন্তার মধ্যে সেই জিনিসগুলো যেন ম্লান হয়ে না যায়। ধন্যবাদ। এবং সেইটা মনে রেখেই তারা
যদি মনে করেন যে নির্বাচন একটা অনির্দিষ্টকালের মতে দূরে সরিয়ে রাখবেন, তাহলে 15 বছরের নির্বাচনের যারা যতটা হেট্রেট তাদের প্রতি তৈরি করেছিলেন, মনে রাখবেন নির্বাচন পাওয়া মানুষের খুব আকাঙ্ক্ষা, এটা শুধু রাজনীতিবিদদের না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, ওনারা কোনো অবস্থাতেই সরকার ব্যর্থ হোক সেটা চান না, সরকারকে বিব্রত করতে চান না, কিন্তু একই সঙ্গে সরকারের কাছ থেকে বুঝতে চান তারা আসলে কি করতে চান, কতদিন থাকতে চান। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটাকে ওনারা পিআর হিসাবে দেখছেন, কোনো মিনিংফুল ডায়ালগ আসলে এখানে দেখা যাচ্ছে না। এবং একথা ওনারা বলছেন যে তাদের আজকে যে সুসময় সেটা যেন দুঃসময়ে পরিণত না হোক সেটা ওনারা চান। এবং টাইম পাস করা সুযোগ নেই, টাইম ইজ রানিং আউট। আমার দুপাশ থেকেই এই উচ্চারণগুলো এসছে, সব কথার মূল কথা এবং যেটা আসলে মানুষ চায়, মানুষের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কি করতে হবে, ওনারা করবেন কদ্দূর, বাকিরা কদ্দূর করবেন পরে যারা আসবেন, এবং সেটা একটা আলোচনার মধ্য দিয়ে মিনিংফুল ডায়ালগের মধ্য দিয়ে নির্ধারিত হতে হবে এবং সেটা সবাই জনতার সামনে, জনগণের সামনে, দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে। এই কমিটমেন্টটা প্রকাশ্য হতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।